আসসালামু আলাইকুম। সোফি নামক এক মেয়ে হঠাৎই একদিন জানতে পারে যে তার নাম আগে সোফি ছিল না, তার একটি কোরিয়ান আলাদা নাম আছে। তবে সে তো জানতই না যে এই নাম তাদের পরিবারের এক ভয়ানক অভিশাপকে মুক্ত করে দিবে। সে যখনই এই নাম নিজের মুখে নিবে তখনই এক ভয়ানক প্রেতাত্মা তাদের পরিবারের মেয়েদের পিছে পড়ে যাবে। আর এমনটিই হয়। দাদির বারবার মানা করা সত্ত্বেও সোফি যখন তার কোরিয়ান নামটি উচ্চারণ করে তখনই ওই অভিশাপের দরুন তার পুরো পরিবার পড়ে যায় মৃত্যুর মুখে। কি ছিল এই অভিশাপ? কেনই বা শত বছরের পুরনো এই ভয়ানক প্রেতাত্মা 100 বছর ধরে সোফির পরিবারের পিছে পড়ে আছে? জানতে হলে দেখতে হবে আজকের এই পুরো গল্পটি, যার নাম ডেড নেম। তাই চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পে। গল্পের শুরুতে আমরা অতীতের কিছু দৃশ্য দেখতে পাই, যখন পুরো কোরিয়া জুড়ে যুদ্ধ চলছিল। এই যুদ্ধের মাঝেই আমরা এক বাড়িতে একজন মেয়েকে দেখতে পাই, যে কিনা দরজার পিছে লুকিয়ে দরজার ফাঁকা দিয়ে বাইরে দেখছিল। তখন তাদের বাড়ির মেন দরজার সামনে হ্যাট পরা কোনো এক রহস্যময় লোক এসে দাঁড়ায়। লোকটি দরজা খুলে ভেতরে প্রবেশ করে। এই লোকটিকে দেখেই হয়তোবা ওই মেয়েটি লুকিয়েছিল। মেয়েটি ছিল অন্তঃসত্ত্বা, আর এই অবস্থাতেই সে দরজার ফাঁকা দিয়ে ওই লোকটিকে দেখে ভীষণ ভয় পাচ্ছিল। লোকটি সেখানে আসতেই একটা মুক্তোর দানা তার পায়ে লাগে, যেটা গড়িয়ে চলে যায় ওই দরজার দিকে। মেয়েটি ভয়ে নিজের নিঃশ্বাস বন্ধ করে নেয়। এরই মাঝে উপর থেকে ওই লোকটির সামনে ঝুলে পড়ে এক মহিলার লাশ। মেয়েটির চোখের পানি দেখে আমরা বুঝতে পারি এই মেয়েটি এবং ওই মহিলার মধ্যে কোনো সম্পর্ক ছিল। তবে সে এত বেশি ভয় পেয়েছিল যে ওই মহিলার লাশ দেখেও সে বের হয় না। তবে এরপরও ওই লোকটি যেন ওই মেয়েটির উপস্থিতি টের পেয়ে যায়। সে ভয়ানকভাবে এগিয়ে আসে মেয়েটির দিকে, আর মেয়েটির চিৎকারের সাথেই এই দৃশ্যটি এখান থেকে পরিবর্তন হয়ে যায়। বেশ কিছু বছর কেটে যায়। যুদ্ধের শেষে কোরিয়া থেকে অনেকেই চলে আসে আমেরিকাতে এবং সেখানেই সেটেল হয়ে বসবাস করা শুরু করে। এরকমই একটা পরিবার ছিল সোফির পরিবার। ছোটবেলা থেকেই সে আমেরিকাতেই বড় হয়েছে, যে কারণে সে কোরিয়ান কালচারের ব্যাপারে অত কিছু জানতো না। তবে তার চেহারা দেখে তো মনে হয় না। তাই তো নতুন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর একজন ছেলে তার কাছে আসে কোরিয়ান ক্লাবে জয়েন করানোর জন্য। তবে সোফির মতে সে কোরিয়ান কালচারের ব্যাপারে যেহেতু কোনো কিছু জানেই না, তাই সে এই ক্লাবে জয়েনও হতে চায় না। তার এই ব্যবহার সেখানে বসে থাকা আরেকজন কোরিয়ান মেয়ে অ্যারির একদমই ভালো লাগে না। এখন সোফি চলে আসে ভর্তির স্থানে, যেখানে কথা বলার সময় সে জানতে পারে সে যে সাবজেক্ট নিয়ে পড়তে চাইছিল সেই সাবজেক্টের সিট ফুল হয়ে গিয়েছে। দেরি করে ভর্তি হওয়ার কারণে তার কাছে তেমন কোনো অপশনও নেই। যে কয়েকটা সাবজেক্ট বাকি আছে সেগুলো হলো এশিয়ান কালচারকে ঘিরে, যে কারণে সে অনেকটা কনফিউজড হয়ে পড়ে। ছোটবেলা থেকে সে এই ধরনের সাবজেক্ট নিয়ে কখনোই পড়েনি, যদিও এটা তারই কালচার। সাবজেক্ট বেছে সে চলে যায় হোস্টেলে। সেখানে সে যখন নিজের জিনিসপত্র ঠিক করছিল তখন তার কাছে কল আসে তার মায়ের। তার মা তাকে জিজ্ঞাসা করে তার পড়াশোনার ব্যাপারে। সে এখানে একে একে সবকিছু খুলে বলে। এখানে সে তার দাদির শরীরের ব্যাপারেও জিজ্ঞাসা করে, যে কিনা বেশ কিছু বছর ধরে অসুস্থ ছিল। এরপর সে তার মায়ের কাছে কোরিয়ান কালচারের ব্যাপারে জানতে চায়, কেন তারা কখনো কোরিয়াতে যায়নি, কেন তাদের কালচারের ব্যাপারে সোফির কোনো রকম ধারণা নেই। তার মায়ের মতে তার দাদি অনেক বেশি ভয় পায় কোরিয়াতে ফিরে যেতে। হতে পারে যুদ্ধের সময় এখানে এসেছিল এ কারণে। এছাড়া সোফির মাও ছোটবেলা থেকেই আমেরিকাতে রয়েছে, যে কারণে সে নিজেও কোরিয়ান কালচারের ব্যাপারে অতটা জানে না। তাই সে সোফিকেও শেখাতে পারেনি। সোফি তখন জিজ্ঞাসা করে যে এই কারণেই হয়তো বা তার কোনো কোরিয়ান নাম নেই, অর্থাৎ তার সকল কোরিয়ান ফ্রেন্ড সার্কেলেরই একটা কোরিয়ান নাম আছে। তবে যেহেতু সেটা উচ্চারণ করা একটু কঠিন, তাই তারা আমেরিকান নাম ব্যবহার করে। তবে সোফি নিজের কোরিয়ান নামের ব্যাপারে কিছুই জানতো না। তখন তার মা এখানে তাকে একটা শকিং তথ্য জানায় যে সোফিরও কোরিয়ান নাম আছে। তার দাদা তাকে একটা কোরিয়ান নাম দিয়েছিল, এমনকি তার দাদিরও একটা কোরিয়ান নাম ছিল, যা পরবর্তীতে সে পরিবর্তন করে হেনা রেখেছিল। কথা বলতেই তার দাদি অন্য ঘর থেকে চিৎকার করতে শুরু করে যে কোরিয়ান নাম নিয়ে কে কথা বলছে। এই চিৎকার শুনে তার মা দ্রুত ফোন কেটে দেয়। সোফিও জানতে পারে না তার দাদির কোরিয়ান নাম অথবা নিজের কোরিয়ান নামের ব্যাপারে। এই ব্যাপারে গুরুত্ব না দিয়ে সোফি গোছগাছ শুরু করে দেয়। তখনই তার বাবা তাকে মেসেজ করে যে তার দাদি কিছুতেই চায় না সোফি যাতে নিজের কোরিয়ান নামের ব্যাপারে কোনো কিছু জানে। সে নিজেও এর কারণ জানতো না।
তখন সোফি তার কাছে ওই নামের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে ওই নামটি তাকে মেসেজ করে। সে ইংরেজিতে মেসেজ করলেও হঠাৎ করে সেটা পরিবর্তন হয়ে যায় কোরিয়ান ল্যাঙ্গুয়েজে। আর যেহেতু কোরিয়ান ল্যাঙ্গুয়েজের ব্যাপারে সোফির কোনো ধারণাই ছিল না, তাই সে সেটা পড়তে পারে না। এমন সময় সিলিং থেকে কয়েক ফোঁটা পানি পড়তে আরম্ভ করে। সিলিংয়ে কোনো দাগের মতো হয়েছিল, যেটা সোফি এর আগে লক্ষ্য করেনি। এর মাঝে দরজায় নক হওয়ার আওয়াজ হয়। সোফি দৌড়ে চলে যায় দরজা খুলতে, তবে দরজা খুলে সেখানে কাউকেই দেখা যায় না। সোফি এই ব্যাপারেও গুরুত্ব না দিয়ে দরজা বন্ধ করে চলে আসছিল। এমন সময় দরজাটি আপনা আপনি খুলে যায়। সোফি ভয়ে ভয়ে পিছে ঘুরতেই দেখতে পায় সেখানে তো অ্যারি নামক ওই মেয়েটি এসেছে, যে কিনা সোফির রুমমেট। আর এই ব্যাপারটা নিয়ে অ্যারি একদমই খুশি ছিল না। এখন পরদিন ক্লাসে এসে সোফি দেখতে পায় অ্যারি তার সাবজেক্টেই পড়াশোনা করে। সেই সাথে অ্যারির কয়েকজন বন্ধু বান্ধবও ছিল পাশে। সোফি নতুন হওয়ায় সে বুঝতে পারছিল না সে তাদের সাথে কিভাবে মিশবে, তবুও সে সাহস করে তাদের সাথে কথা বলতে যায়। এখানে অ্যারির বয়ফ্রেন্ড ব্রিয়ানও ছিল, সেই সাথে ছিল আরেকজন সিঙ্গেল ছেলে কোয়ান, যে কিনা সমানে সোফির সাথে লাইন মারছিল। এখন টিচার চলে আসে এবং একে একে সকলের নাম ডাকতে শুরু করে। যেখানে প্রেজেন্ট দেওয়ার সময় কোয়ানের কোরিয়ান নাম ডাকলে সে অনেকটা লজ্জা পেয়ে যায়। অন্যদিকে আরেকজন মেয়ে যার ইংরেজি নাম ডাকার পর সে টিচারকে নিজে থেকেই বলে তার কোরিয়ান নাম ডাকতে। আর এটা শুনে সোফির মনেও ইচ্ছা জাগে নিজের কোরিয়ান নামের উচ্চারণ কি হবে এটা জানার। এখন ওই রাতে একটা বারে আড্ডা দেওয়ার জন্য ব্রিয়ানরা সোফিকে ডাকে। সোফিও তাদের ইনভিটেশন অ্যাকসেপ্ট করে সেখানে চলে যায়। তারা সেখানে ড্রিঙ্কিং গেম খেলতে আরম্ভ করে, অনেক বেশি এনজয় করতে থাকে। এখানে আমরা সোফির ব্যাপারে অনেক সিক্রেট জানতে পারি, যেমন তার ছেলের পাশাপাশি মেয়েদেরও পছন্দ ছিল। এখন গেমের এক পর্যায়ে সোফি তাদেরকে জিজ্ঞাসা করে যে তারা তার কোরিয়ান নামের উচ্চারণের ব্যাপারে জানতে সাহায্য করতে পারবে কিনা। কোয়ান ওই মেসেজ দেখে বলে যে তার নাম হলো পার্ক জো হিয়ন। এই নামটি নেওয়া মাত্রই হঠাৎ করে ইলেকট্রিক একটা শক খায় কোয়ান। তার হাত থেকে ফোনটি পড়ে যায়, লাইটটিও নিভে যায়। তবে তারা কেউই এইসব ব্যাপারে খুব একটা গুরুত্ব দেয় না। ওই সময় সেখানে আমরা একজন রহস্যজনক লোককে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। এখন এরপর সোফি যায় তার বাড়িতে তার বাবা মায়ের সাথে দেখা করতে। সে প্রায় 2 সপ্তাহ পর বাড়িতে এসেছিল, তবে তার দাদির কাছে তো মনে হচ্ছিল সে 2 মাস পর এসেছে। এই কথা শুনে সোফি একটু অবাক হয়, তবে সে এই কথায় গুরুত্ব দেয় না, কেননা তার দাদি প্রায় উল্টোপাল্টা কথা বলতো, তার মানসিক সমস্যা ছিল। এখন তারা পরিবারের সকলে মিলে একসাথে খাবার খেতে বসে, যেখানে তার দাদি তার নতুন ইউনিভার্সিটির ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন সোফি তার উত্তর দেয় এবং তার বাবা মা জানায় যে তাদের দুজনের দেখাও নতুন ইউনিভার্সিটিতে গিয়েই হয়েছিল। এই ব্যাপারটা নিয়ে তারা হাসাহাসি করছিল। এরই মাঝে তার দাদি আবারও তাকে প্রশ্ন করে যে তার নতুন ইউনিভার্সিটি কেমন, যা দেখে সোফির মা ক্যালি তখনই উঠে যায় এবং তাকে তার ঔষধ দেয়। তার দাদি হ্যানাও বুঝতে পারে যে সে নিশ্চয়ই উল্টোপাল্টা আবারও কিছু বলেছে। এখন তারা সোফির সাবজেক্টের ব্যাপারে কথা বলছিল, যেখানে সোফি তার কোরিয়ান নেমের ব্যাপারে বলতেই তার দাদি রেগে যায়। সে রেগে জিজ্ঞাসা করে যে তার কোরিয়ান নামের ব্যাপারে কে তাকে বলেছে। তখন তার বাবা এই ব্যাপারটা স্বীকার করে নিলে সে আরও বেশি রেগে যায়। সে সোফিকে দ্বিতীয়বার তার কোরিয়ান নামের ব্যাপারে কোনো কিছু বলতে নিষেধ করে এবং তাকে বকাঝকা দিয়ে সেখান থেকে উঠে চলে যায়। দাদির এই অদ্ভুত ব্যবহারের কারণ সোফি বুঝতে পারে না। তখন তার বাবা গেভ তাকে বলে যে সোফির দাদা তাকে এই কোরিয়ান নামটি দিয়েছিল তাদের ট্র্যাডিশন অনুযায়ী। তবে তার দাদি অর্থাৎ হ্যানা কখনোই চাইতো না যে সে এই কোরিয়ান নাম উচ্চারণ করুক বা তার বাড়ির কেউ উচ্চারণ করুক। সোফি এর কারণ জিজ্ঞাসা করে। তার মনে হচ্ছিল হয়তো বা ওই যুদ্ধ আর যুদ্ধর পরবর্তী পরিস্থিতির কারণেই তার দাদি এমনটি ভাবত। তবে ব্যাপারটা এর থেকেও গভীরে ছিল। তার বাবা মা জানায় এর সাথে হেনার মায়ের মৃত্যুর সম্পর্ক রয়েছে। হেনার মা নিজেই নিজের জীবন নিয়ে নিয়েছিল যখন হেনা প্রেগনেন্ট ছিল। কোরিয়ান ট্র্যাডিশন অনুযায়ী মনে করা হয় কেউ যদি নিজেই নিজের জীবন নিয়ে নেয় এর মানে তার রক্ত দুর্বল, তার বংশ দুর্বল। আর এই কারণেই কোরিয়ার কোনো কিছুর ব্যাপারেই কোনো রকম কথা বলতে চায় না হেনা। এটাই মনে করে তার বাবা মা। এখন তারা সোফিকে বলে খাওয়া দাওয়া শেষ করে তার দাদির সাথে গিয়ে কথা বলতে, কেননা সে অনেক বেশি আপসেট হয়ে পড়েছে। সোফির এই ব্যাপারে একদমই মত ছিল না, তবে না ইচ্ছা থাকা সত্ত্বেও সে রাতের বেলা যায় তার দাদির সাথে কথা বলতে। তার দাদি তখন রুমে বসে টিভি দেখছিল। সোফি তার কাছে গিয়ে ক্ষমা চায়। তখন তার দাদি তাকে বুঝিয়ে বলে যে সে কোরিয়া ছেড়েছিল শুধুমাত্র তার সন্তানকে রক্ষা করার জন্য,
আর সে এখন সোফিকেও রক্ষা করতে চায়। সোফি তখন প্রশ্ন করে কিসের থেকে রক্ষা করতে চায়। তখনই টিভিতে কিছু ডিস্টারবেন্স দেখা যায়। হ্যানা জানায় তাদের পরিবারে এক পারিবারিক অভিশাপ রয়েছে। সোফির তার এই কথায় বিশ্বাস হয় না, বিশেষ করে তার দাদির মাথায় তো এমনিতেই সমস্যা ছিল। তার দাদি তখন বলে এইসব ব্যাপারে বেশি না ভেবে সে শুধুমাত্র ওই কোরিয়ান নামটা ব্যবহার না করলেই হলো। সোফিয়ার প্রতিবাদ করতে গিয়ে আবার ওই কোরিয়ান নামটি মুখে নিতে চলেছিল। তখনই তার দাদি তাকে সজোরে একটা থাপ্পড় মারে। এটা দেখে কেলি ভেতরে চলে আসে, আর সোফিও অনেক বেশি কষ্ট পায়, তাই সেখান থেকে ছুটে বেরিয়ে যায়। তার দাদি চিৎকার করে বলতে থাকে ওই নামটি না নিতে। তার বাবাও এখানে তাকে বোঝানোর চেষ্টা করে যাতে করে সে কষ্ট না পায়, তবে সোফি তার বাবার কোনো কথাই শোনে না। সে অনেক বেশি রেগে গিয়েছিল এবং তখনই বাড়ি থেকে বেরিয়ে যায়। সে বেরিয়ে যাওয়ার সময় বাড়ির লাইটগুলো ফ্লিকার করতে থাকে। সোফি গিয়ে গাড়িতে বসে এবং তখনই সেখান থেকে রওনা দেয়। সে অনেক বেশি কষ্ট পেয়েছিল তার দাদির এই ব্যবহারে। আর সে যাওয়ার সময় আমরা দেখতে পাই তার গাড়ির পিছু পিছু একটা কালো ছায়া যাচ্ছে। সে ইউনিভার্সিটির এরিয়াতে ঢুকে পড়ে এবং যখন সে একা একা পায়ে হেঁটে সামনের দিকে এগোচ্ছিল তখনও আমরা ওই ছায়াকে দেখতে পাই, যে কিনা ভয়ানকভাবে দেওয়ালের উপর থেকে তার পিছু করছিল। সে গাড়ি ইউনিভার্সিটিতে রেখে বাড়ি চলে আসে। সেখানে বসে সে ড্রিঙ্ক করতে থাকে এবং তার পুরনো এক ফ্রেন্ডের ছবি দেখতে থাকে। এরই মাঝে তার চোখ পড়ে সামনে আসা একজন হ্যান্ডসাম ছেলের দিকে। ছেলেটি কোরিয়ান ছিল এবং খুবই গুড লুকিং ছিল। প্রথম দেখাতেই সোফির তাকে ভীষণ ভালো লেগে যায়, তবে তখনই সে দেখতে পায় অন্য একজন মেয়ে এসে ছেলেটিকে অ্যাপ্রোচ করছে। সোফিও আর এক মুহূর্ত দেরি করে না, সে সেখানে যায় এবং এমন ভাব করতে থাকে যেন তারা দুজন কাপল। ছেলেটিও এখানে তার সাথে সাই দেয়, অর্থাৎ সে এমন অ্যাক্ট করতে থাকে যেন তারা দুজন একসাথে এখানে ডেটে এসেছে, যে ব্যাপারটা সোফির কাছে বেশ ভালো লাগে। সে বুঝতে পারে ছেলেটিও তাকে সমানভাবেই পছন্দ করে, যার ফলে ওই মেয়েটি সেখান থেকে চলে যায়। আর এরপর তারা দুজন খুব সুন্দরভাবে কথা বলতে থাকে। ছেলেটি এখানে নিজের পরিচয় জানায় যে তার নাম জুন। সোফির যেমন ছেলেটিকে প্রথম দেখাতে ভালো লেগেছিল, তেমন সোফির এই ব্যবহারে জুনেরও তাকে ভীষণ ভালো লেগেছিল, যে কারণে তাদের মধ্যকার কথা সামনে এগোতে থাকে। তারা একসাথে ড্রিঙ্ক করে আর এরপর বাইরে চলে আসে। তারা গল্প করতে করতে সামনের দিকে এগোচ্ছিল, যেখানে সোফি জুনকে জিজ্ঞাসা করে যে সে কোরিয়া থেকে এসেছে, তাহলে তার ইংলিশ এত ভালো কি করে? যার উত্তরে জুন জানায় যে সে ছোটবেলা থেকে ইন্টারন্যাশনাল বোর্ডিং স্কুলে বড় হয়েছে, যে কারণে প্রায় তার 24 ঘন্টায় স্কুলে সময় কাটত আর সেখানে ইংলিশেই কথা বলা হতো। এছাড়া যখন সে বাড়িতে যেত তখনই শুধুমাত্র তার কোরিয়ান ভাষায় কথা বলা হতো, যা শুনে সোফি আফসোস করে বলে যে তার তো বাড়িতেও কোরিয়ান ভাষায় কথা বলা হয় না। তখন জুন তাকে বেটার ফিল করানোর জন্য অনেক কিছু বলতে থাকে, যে ব্যাপারটা সোফির কাছে বেশ স্পেশাল লাগে। এখানে জুন তাকে জিজ্ঞাসা করে যে তার শখ কি কি। সোফি নিজেও নিজের শখের ব্যাপারে তেমন কিছু জানতো না, সে কখনো এ ব্যাপারে ভাবার সময়ই পায়নি। জুন তখন তাকে জোর দিতে থাকলে সোফি বলে তার বেসবল খেলতে অনেক বেশি ভালো লাগে, আর এর কারণ হলো তার দাদি হেনা, কেননা তার দাদি একসময় বেসবল প্লেয়ার ছিল, যে ব্যাপারটা ছোটবেলা থেকেই সোফিকে অনেক বেশি অনুপ্রেরণা দিত। এভাবেই কথা বলতে বলতে সোফি তার হোস্টেল পর্যন্ত পৌঁছে যায়। জুন তার সাথে ফার্দার কন্ট্যাক্টের জন্য তাকে নিজের নাম্বার দিয়ে দেয়। সোফি এখানে এক অদ্ভুত রকমের অ্যাট্রাকশন ফিল করছিল জুনের দিকে, যেটা তার কাছেও বেশ অস্বাভাবিক লাগছিল। তবে জুন তাকে একদমই অকওয়ার্ড ফিল করায় না, কেননা তারও সমানভাবে ইন্টারেস্ট ছিল সোফির প্রতি। এখন সোফি তাকে বিদায় জানিয়ে চলে যায়। পরদিন আমরা সোফিকে ক্লাসরুমে দেখতে পাই, যেখানে তাদের ম্যাম কোরিয়ান কালচারের ব্যাপারে শেখাচ্ছিল। যেখানে থাকা একটা কোরিয়ান রাজার ছবি দেখানোর সময় হঠাৎ করে সোফির মনে হয় যেন তার চেহারা বদলে গিয়েছিল, কিন্তু সোফি বাদে আর কারোর কাছে এমনটি মনে হয় না, যে কারণে সে অনেকটা কনফিউজ ছিল এবং ওই ছবির দিকেই তাকিয়েছিল। এমন সময় ওই ছবির এক ভয়ানক রূপ তার চোখে ভেসে ওঠে। এটা দেখতেই সে চমকে ওঠে এবং তার ঘুম ভেঙে যায়। সে মূলত ক্লাসে ঘুমিয়ে পড়েছিল, আর এই মুহূর্তে কেওয়ানি তাকে ঘুম থেকে উঠিয়েছিল। ঘুমের কারণে সে যে চ্যাপ্টারগুলো মিস করেছিল সেগুলো তাকে দেখিয়ে দেয় কেওয়ান। এখন ওই দিন ক্লাস শেষে রুমে ফিরে আসে সোফি, যেখানে অ্যারি বসে রেডি হচ্ছিল এবং ব্লগ ভিডিও শ্যুট করছিল। এখানে সোফি খুবই সুন্দরভাবে অ্যারিকে বলে যে আগামীকাল সে তার বয়ফ্রেন্ডের সাথে নতুন একটা ক্যাফেতে যাচ্ছে। সে চায় অ্যারি এবং ব্রায়ান তাদের সাথে জয়েন করে।
তবে অ্যারি এখানে খুবই রুডভাবে তাকে না বলে দেয়। সোফির ভালো লাগে না যে অ্যারি সব সময় তার সাথে এরকমভাবে কেন কথা বলে। এই ব্যাপারে জিজ্ঞাসা করলে অ্যারি উত্তরে বলে যে তার মনে হয় যে সোফি নিজে কোরিয়ান কালচারের জন্য একটা অপমানের মতো। মানে সে কোরিয়ান কালচারের ব্যাপারে কিছুই জানে না, তার কোনো কোরিয়ান নামও নেই, সে কোরিয়ান ভাষাই জানে না, সে শুধু দেখতেই কোরিয়ানদের মতো। অ্যারির মতে সোফি মন থেকে কোরিয়ান না, যে ব্যাপারটা সোফির কাছে ভীষণ খারাপ লাগে। সে তার ব্যাপারে তেমন কিছুই জানে না, শুধু শুধু বাজে মন্তব্য করছে। তাই সেও অ্যারিকে কিছু কথা শুনিয়ে সেখানে বসে বই পড়তে থাকে। এরই মাঝে উপর থেকে পানি পড়তে আরম্ভ করে। সিলিংয়ের যে কালো দাগটা গতদিন হয়েছিল সেখান থেকেই আজ পানি পড়তে আরম্ভ করেছিল। এখন পরদিন জুনের সাথে নতুন এক কোরিয়ান রেস্টুরেন্টে যায় সোফি। সেখানে কোরিয়ান ডিশের নাম বলার সময় জুন তাকে সাহায্য করে, যে ব্যাপারটা সোফির কাছে আরও বেশি ভালো লাগে। সে জুনকে ধন্যবাদ জানায় যে সে কোরিয়ান ভাষা জানে না, এই ব্যাপারটা নিয়ে জুন কখনো তাকে জাজ করে না এই কারণে। তখন জুন বলে সোফি তার জন্য খুবই স্পেশাল, সে কখনোই তাকে জাজ করবে না। এরপর তারা দুজন মিলে একসাথে খাবার খায়, যেখানে জুন তাকে খাবার খাইয়ে দেয়। সোফির কাছে আরও বেশি ভালো লাগতে শুরু করে জুনকে। জুন এখানে সোফিকে জিজ্ঞাসা করে যে সে কখনো কারোর প্রেমে পড়েছে কিনা। সোফি এই কথার উত্তর বেশ ভেবে চিনতে দিচ্ছিল, যেটা দেখে জুন বলে যে সে বুঝতে পেরেছে সোফি এখনো পর্যন্ত মন থেকে কাউকে ভালোবাসেনি। যদি সে ভালোবাসতো তাহলে তার এত ভেবে উত্তর দিতে হতো না, প্রথমেই ওই ব্যক্তির নাম তার মনে চলে আসতো। তখন সোফি জিজ্ঞাসা করে সে ভালোবাসার ব্যাপারে এত গভীরে কিভাবে জানে, সে কি কখনো ভালোবেসেছে। যার উত্তরে জুন বলে সে একবার ভালোবেসেছিল, তবে সে যাকে ভালোবেসেছিল সে অন্য কারোর জন্য জুনকে ছেড়ে চলে গিয়েছিল। তার জন্য ভালোবাসার মানে হয়তো বা চিরকাল ছিল না, তবে জুনের জন্য সেটা চিরকাল। একথা বলতে বলতে জুন অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। সোফি তখন তাকে সান্ত্বনা দেয়। এরপর সোফি তাকে কিস করে এবং তার সাথে একটা সেলফি তুলে নেয়। জুন তাকে বলে নেক্সট দিন যদি তারা এখানে আসে তাহলে একটা বিশেষ খাবার সে তাকে ট্রাই করাবে। এই ব্যাপারে সোফি রাজি হয়ে যায়, তবে সে জুনের কাছে তার আগে কোরিয়ান শিখতে চায়, যাতে করে সে কোরিয়ান ভাষায় কথা বলতে পারে। জুনের মতে এর জন্য আগে সোফির একটা কোরিয়ান নাম রাখা লাগবে। সোফি বলে তার কোরিয়ান নাম অলরেডি আছে। তখন জুন তাকে নামটা জিজ্ঞাসা করলে সোফি তাকে বলে না, বরং সে এখানে এই নাম নিয়ে মজা করতে থাকে। জুনও আর জোর করে না। এখন ওই রাতে ঘুমানোর আগে সোফি তার মায়ের সাথে কথা বলছিল, যেখানে সে জুনের ব্যাপারে তার মাকে সবটা খুলে বলে। মেয়ের নতুন সম্পর্কের ব্যাপারে জেনে কেলির অনেকটা ভালো লাগে। সে বলে পরবর্তী মিটিংয়ে সে যেন জুনকে বাড়িতে নিয়ে আসে, যাতে করে তারাও একত্রে বসে আড্ডা দিতে পারে। এই ব্যাপারে কথা বলার সময় সোফি লক্ষ্য করে ওই উপরের কালো দাগটা যেন আরও বেশি বড় হয়ে গিয়েছে, আর সেখান থেকে এখন পানি নয় বরং জেলির মতো কিছু একটা পড়ছে। এখানে তার মা বিজনেসের সব জিনিসপত্র নিয়ে অনেক ব্যস্ত ছিল, যে কারণে কল কেটে দেয়। সোফিও এখানে সিলিং থেকে পড়া ওই জিনিসটার ব্যাপারে খুব একটা না ভেবে বরং শুয়ে পড়তে যায়। তবে লাইট অফ করতেই সে চমকে ওঠে। সেখানে কোনো এক বৃদ্ধা যেন দাঁড়িয়েছিল। এরই মাঝে রুমের দরজা খুলে যায়। সেখান থেকে আলো আসায় ওই ছায়াকে আর দেখা যায় না। ভেতরে চলে আসে ব্রিয়ান এবং অ্যারি। তাই তো সোফিও এই ব্যাপারে খুব একটা ভাবে না। এখন এর কয়েকদিন পরের দৃশ্য আমরা দেখতে পাই। জুন সোফির সাথে তার বাড়িতে এসেছিল তার বাবা মায়ের সাথে দেখা করতে। জুন তাদের জন্য গিফটও নিয়ে এসেছিল। সোফি ভেতরে যাওয়ার আগে জুনকে বোঝায় যে তার বাবা মা বাকি কোরিয়ান বাবা মায়ের মতো না, তারা একটু অন্যরকম। জুন ভেতরে গিয়ে জুতা খুলতে চাইলেও তাকে জুতো খুলতে দেওয়া হয় না। ফলে জুন বুঝতে পারে সোফি কি বলতে চাইছিল। এখন ভেতরে আসার পর সোফি তার দাদির কথা জিজ্ঞাসা করে, যার উত্তরে কেলি জানায় যে তার দাদির একটু শরীর খারাপ, এ কারণে সে খাবার সময় শুধুমাত্র নিচে নামবে। এখন এরপর সোফি এবং জুন মিলে তার বাবার সাথে কথা বলতে থাকে। জুন এবং গেব কথায় ব্যস্ত থাকলেও সোফির মন অন্য কোথাও ছিল। তার মন পড়েছিল তার দাদির কাছে। কয়েকদিন আগে সে রাতের বেলা যে দৃশ্য দেখেছিল সে কারণেই সে দাদিকে নিয়ে অনেকটা চিন্তিত ছিল। এরই মাঝে তার দাদিকে সেখানে নিয়ে আসে তার মা, যার হাঁটাচলা করতেও এখন ভীষণ কষ্ট হচ্ছিল। যেটা দেখে সোফি তার কাছে ছুটে যায় এবং তাকে চেয়ারে বসতে সাহায্য করে। কেলি এখানে সোফির বয়ফ্রেন্ড জুনের সাথে তার পরিচয় করিয়ে দেয়। জুন তখন খুব সুন্দরভাবে হ্যানার সাথে কথা বলে, তবে হ্যানা তার কথার কোনো জবাব দিচ্ছিল না, বরং একটাই ওয়ার্ড বারবার বলে যাচ্ছিল, যেটা কোরিয়ান ভাষায় ছিল।
সে অসুস্থ থাকায় তারা এই ব্যাপারে খুব একটা গুরুত্ব দেয় না। এরই মাঝে খাবার আনার জন্য সোফি ছুটে চলে যায় রান্নাঘরে। ওই সময় জুন হেনার জন্য আনা গিফটটা তার দিকে এগিয়ে দিতে যায়। জুন বলে যে সে সোফির মাধ্যমে জেনেছে যে হেনা সোল থেকে এসেছে, যে কারণে সে সোলেরই একটা গিফট তার জন্য এনেছে, যেটা খুলে দেখে হেনা। এর ভেতরে মুক্তোর দানা দেখে অমনি চিৎকার করে ওঠে সে এবং সেটা ছুঁড়ে ফেলে দেয়। আর এরপর চিৎকার করে কোরিয়ান ভাষায় জুনকে বলতে থাকে সে এখানে কেন এসেছে, সে এখানে একদমই ওয়েলকাম না। তখনই সোফি সেখানে চলে আসলে জুন তাকে বলে সে বুঝতে পারছে না যে সে একটা ফল আনার জন্য এত বেশি রেগে কেন গেল। আমরা দেখতে পাই মুক্ত নয় বরং ছোট ছোট ফল ছিল ওই বক্সে। তার দাদি তবুও চিৎকার করতে থাকে এবং জুনকে শয়তানি আত্মা বলে গালি দিতে থাকে এবং সোফির থেকে দূরে থাকতে বলে। দাদির এই ব্যবহারে সোফি অনেক কষ্ট পায় এবং তখনই জুনকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এই ঘটনায় সে জুনের সামনে অনেক বেশি লজ্জিত বোধ করছিল। তার মনে হচ্ছিল তার জুনকে এরকমভাবে তার দাদির সামনে আনা ঠিক হয়নি। সে বুঝতেও পারেনি যে তার দাদির মাথার সমস্যা এত বেশি বেড়ে গিয়েছে। এই ব্যাপার নিয়ে সে যখন সরি বলছিল তখন জুন তাকে সান্ত্বনা দেয় যে দাদির মানসিক অসুস্থতার জন্য সোফির সরি বলার কোনো কারণ নেই। হতে পারে জুনের কোনো ভুল ছিল, সে এমন কিছু তাকে গিফটে দিয়ে ফেলেছে যেটা দাদি নিতে পারেনি। সোফির মতে দাদি অনেক উল্টোপাল্টা জিনিসে বিশ্বাস করে, যেমন সে বিশ্বাস করে যে তাদের পরিবার অভিশপ্ত। আর এই কারণেই সে চায় না যে সোফি কখনো নিজের কোরিয়ান নাম ইউজ করুক। তখন জুন তার কাছে তার কোরিয়ান নাম জিজ্ঞাসা করে। সোফি বলতে লজ্জা পাচ্ছিল কারণ তার মনে হচ্ছিল তার উচ্চারণ ভুল হতে পারে, তবে জুন তার মুখেই শুনতে চাইছিল। তখন সোফি তার কোরিয়ান নাম উচ্চারণ করে, যেটা জুনের কাছে খুবই সুন্দর লাগে। তারা দুজন এখানে ঘনিষ্ঠ হয়ে যায়। তবে জুনকে দেখে মনে হচ্ছিল সে যেন কোনো রহস্য লুকাচ্ছে। ওই রাতে তারা যখন সোফির রুমে ছিল তখন উপরের সিলিং থেকে আমরা কারোর একটা মুখ বের হয়ে আসতে দেখতে পাই, যেটা দেখতে অবিকল সোফির মতো ছিল। সে এখানে চিৎকার করে ওঠে, তবে সোফি এটা শুনতে পায় না। পরদিন সকালে অ্যালার্মের আওয়াজে সোফির ঘুম ভাঙে। সে জুনকে গুড মর্নিং মেসেজ দেওয়ার সময় লক্ষ্য করে যে তার অনেক বেশি দেরি হয়ে গিয়েছে, ক্লাস শুরু হয়ে গিয়েছে, যে কারণে আর এক মুহূর্ত দেরি না করে সে তখনই ক্লাসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এখানে ক্লাসে সে জানতে পারে কোরিয়ান ইতিহাস সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে তাদের লাইব্রেরি ব্যবহার করতে হবে, যেখানে অতীতে কোরিয়ার রাজত্বের ব্যাপারে অনেক ডিটেলস আছে। তবে আপাতত লাইব্রেরিটি বন্ধ, কিছুদিনের মধ্যেই সেটা আবারও খুলে দেওয়া হবে। সোফি মন দিয়ে ক্লাস করছিল, এরই মাঝে হঠাৎ করে তার মনে হয় আশেপাশের সবাই যেন তার কোরিয়ান নাম ধরে ডাকছে। ফিসফিসানি এই কণ্ঠস্বর শুনে সে অনেক বেশি ঘাবড়ে যায়। পিছে ঘুরতেই দেখতে পাই সকলে অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে আছে। হঠাৎই তার কানের কাছে কেউ একজন এসে তার কোরিয়ান নাম বলে ওঠে। সে চমকে ওঠে এবং তার ঘুম ভেঙে যায়। অর্থাৎ এই পুরোটা তার স্বপ্ন ছিল। অলরেডি জুনের সাথে দেখা হয়েছে 2-3 দিন হয়ে গিয়েছে। ওই রাতের পর জুন তার সাথে কোনো রকম যোগাযোগ করেনি। সোফি তাকে অনেকবার মেসেজ করেছে। এই ব্যাপারটা নিয়ে সোফি বেশ চিন্তিত ছিল। তবে তার বন্ধুরা তাকে ডাকছিল বাড়ি যাওয়ার জন্য, যে কারণে সে উঠে রেডি হতে যাবে, তবে বিছানা থেকে নামতেই ভাঙা কাচে তার পা কেটে যায়। দেখা যায় নিচে কিছু একটা ভেঙে পড়ে আছে। তবে এরকম কিছুর কথা সোফির মনে ছিল না। এই ব্যাপারে খুব বেশি মাথা না ঘামিয়ে সে রেডি হয়ে বেরিয়ে পড়ে বাড়ি যাওয়ার জন্য। সেখানে গিয়ে সে দেখতে পায় আরি, ব্রিয়ান এবং কোয়ান আগে থেকেই মজা করছে। সেখানে গিয়ে সে তাদের সাথে জয়েন করে। তারা তার বয়ফ্রেন্ডের কথা জিজ্ঞাসা করলে সোফি জানায় যে তার বয়ফ্রেন্ড কয়েকদিন ধরে একটু ব্যস্ত আছে, যেটা শুনে কোয়ান একটু খুশি হয়। সে এই ব্যাপারটা সোফিকে বলেও, কেননা সে মন থেকে সোফিকে পছন্দ করত। সোফিও এটা বুঝতে পারে, তবে তার জন্য কোয়ান তো শুধুমাত্র তার বন্ধু ছিল। এখন তারা কোরিয়ান ড্রিঙ্ক করবে বলে ঠিক করে। সোফি যদিও এর আগে কখনো এই ড্রিঙ্ক ট্রাই করেনি, তবে তার ভালোই লাগে। তারা একসাথে অনেক বেশি মজা করতে থাকে এবং এই সব কিছুর ভিডিও ধারণ করতে থাকে, যাতে করে পরবর্তীতে তারা এই মেমোরিগুলো দেখতে পারে। এখন এক পর্যায়ে তারা সকলে ক্লান্ত হয়ে পড়েছিল। ওই সময় সোফিও বেশ ড্রাঙ্ক ছিল। ওই অবস্থাতে সে সকলকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করে যে তারা কি কখনো কাউকে 2 দিন পর্যন্ত মেসেজের জন্য অপেক্ষা করিয়ে রেখেছে। যা শুনে কোয়ান সাথে সাথে বলে ওঠে তার বয়ফ্রেন্ড যদি এটা করে থাকে তাহলে সে তাকে ধোকা দিয়ে চলে গিয়েছে। এদিকে আরির তো মনেই হচ্ছিল না যে সোফির সত্যিই কোনো বয়ফ্রেন্ড আছে, যে কারণে সে তার ছবি দেখতে চায়। তখন সোফি ওই সেলফিটা বের করে যেটা জুনের সাথে সে ওই রেস্টুরেন্টে থেকে নিয়েছিল।
তবে সেখানে জুনের চেহারা একদমই বোঝা যাচ্ছিল না। যে ব্যাপারটা নিয়ে কোয়ান তখন হাসি ঠাট্টা করতে থাকে। তবে অনেক বেশি কনফিউজড হয়ে পড়েছিল সোফি, কেননা তার স্পষ্ট মনে আছে সে ঠিকঠাকভাবেই সেলফিটি তুলেছিল। এরই মাঝে তাদের সকলের পছন্দের কোরিয়ান গানটি বেজে ওঠে, তাই তারা তিনজন গিয়ে নাচ গান করতে থাকে। সোফিও এনজয় করতে চাইছিল, তবে জুনের ব্যাপারটা তাকে ভীষণ ভাবাচ্ছিল। সে পেছনে থাকা একটা স্ক্রিনে একটা ভিডিও চলতে দেখতে পায়, যেখানে সে নিজেকে দেখতে পায় যে কিনা কোরিয়ার ঐতিহ্যবাহী পোশাক পরে এগিয়ে যাচ্ছিল কারোর একজনের দিকে। সামনের বেঞ্চে কেউ একজন তার জন্য অপেক্ষা করছিল, বড় একটা ক্যাপ মাথায় দিয়ে, যার মুখ দেখা যাচ্ছিল না। সোফি তার সামনে গিয়ে দাঁড়ায়। তখনই সে মুখ তুলে তাকায় সোফির দিকে এবং তার এই ভয়ানক চেহারা দেখে সোফি ভীষণ ঘাবড়ে যায়। এর মাঝে দৃশ্য আসল জগতে ফিরে আসে এবং আমরা দেখতে পাই ওই স্ক্রিনের ভেতর থেকে দুটি ভয়ানক হাত বেরিয়ে এসেছে এবং সোফি চিৎকার করে উঠেছে, যা দেখে তার ফ্রেন্ডরা সকলে অবাক হয়ে যায়, কেননা একে তো তারা ওই হাত দেখতে পারছিল না, এর উপর আবার সোফি ওই হাত থেকে বাঁচার জন্য তার হাতে থাকা বোতলটি পাশে ছুঁড়ে মেরেছিল, যা গিয়ে লেগেছিল কোয়ানের মুখে। এই অবস্থা দেখে সোফি সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, তবে সে তো ঠিকমতোভাবে হাঁটতে পর্যন্ত পারছিল না। সেখানে সামনের টিভিতেও সে জুনকেই দেখতে পায়, যার মাথায় ওই একই রকমের হ্যাট পরা ছিল এবং চেহারা ছিল বিদঘুটে। এই দৃশ্য দেখে সোফি তখনই সেখান থেকে পালাতে আরম্ভ করে। যাওয়ার সময় সে প্রত্যেকটা স্ক্রিনেই জুনকে দেখতে পাচ্ছিল, সেই সাথে তার ভয়ানক রূপ। সে কোনো মতে দৌড়ে ওই বার থেকে বেরিয়ে আসে। বের হতেই তার অ্যাক্সিডেন্ট হতে হতে কোনো মতে সে বাঁচে। এরই মাঝে তার মায়ের কল আসে। কল রিসিভ করতেই সে জানতে পারে যে তার দাদি কিছুতেই দরজা খুলছে না। মূলত আজ বিজনেসের জন্য ইমার্জেন্সিতে কেলি এবং গেফকে শহরের বাইরে যেতে হয়েছিল। যাওয়ার আগে তারা এক প্রতিবেশীকে বলেছিল হ্যানার দিকে খেয়াল রাখতে, তবে ওই প্রতিবেশী হাজারবার নক করলেও হ্যানা এখনো পর্যন্ত দরজা খোলেনি। যে ব্যাপারটা নিয়ে তারা ভীষণ চিন্তিত ছিল, তাই তারা বলে সোফি যেন দ্রুত বাড়িতে গিয়ে চেক করে, যেহেতু তারা দুজনই শহরের বাইরে রয়েছে। এখন সোফি দ্রুত তার ফ্ল্যাটে চলে যায় তার বাড়ির চাবি নেওয়ার জন্য। তবে সেখানে সে দরজা খুলছিল, এমন সময় হ্যানা এসে তার হাত ধরে বসে। হ্যানাকে এখানে দেখে অবাক হয়ে যায় সোফি। তখন হ্যানা বলে যে তার সাথে বাড়িতে যেতে, সে তাকে কিছু দেখাতে চায়। যা শুনে সোফি তখনই তার দাদিকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়িতে পৌঁছে সোফি দেখতে পায় পুরো বাড়ির অবস্থা তছনছ, সবকিছু উল্টোপাল্টা পড়ে আছে, যেন এখানে কোনো ঝড় বয়েছে। লাইটগুলো ফ্লিকার করছে। সোফি হাতে একটা ব্যাট নিয়ে উপরে চলে যায় তার দাদির কাছে। তখনই হ্যানা তার দিকে এগিয়ে দেয় একটা ছবির অ্যালবামটি সে তাকে খুলতে বলে। সোফি ওই ছবির অ্যালবামটি খুলতেই তার ভেতরে আরেকটা ছবি পায়, যেখানে গল্পের শুরুতে দেখানো ওই মেয়েটি ঝুলেছিল, সেই সাথে আবছা ছায়ার মতো সেখানে ওই লোকটিকেও দেখা যাচ্ছিল। আর সে দেখতে অবিকল জুনের মতো ছিল। এখানে তার দাদি সোফিকে তার পাশে বসায় এবং জিজ্ঞাসা করে যে সে জুনের কাছে নিজের কোরিয়ান নাম বলেছে কিনা। সোফি স্বীকার করে নেয়, কেননা সে জুনকে মন থেকে ভালোবাসত। যেটা শুনে এবার তার দাদি সব ঘটনা খুলে বলে। সে বলে অনেক বছর আগে তাদের বংশের কোনো এক মেয়ে জুনের ব্রাইড টু বি ছিল, অর্থাৎ তার সাথে জুনের বিয়ে ঠিক হয়েছিল। তবে ওই মেয়ে জুনকে ধোঁকা দেয় এবং অন্য কাউকে বিয়ে করে নেয়, যার ফলে জুন এত বেশি কষ্ট পেয়েছিল যে সে নিজেকে শেষ করে দেয় এবং নিজের আত্মাকে পরিণত করে এক ভয়ানক ঘোস্টে। কোরিয়ান ট্র্যাডিশনে যাকে বলা হতো গুইশেন গোস্ট। এই বিশেষ প্রেতাত্মা খুবই প্রতিশোধ পরায়ণ হয়, যে কারণে সে এই বংশের প্রত্যেক মেয়ের পেছনে লেগে থাকত। এক পর্যায়ে তারা সকলে নিজেকে নিজে শেষ করে দিতে বাধ্য হতো এবং তারা আফটার লাইফে পরিণত হতো জুনের ব্রাইড হিসাবে। এভাবেই পালা আসে হ্যানার মায়েরও, যেখানে হ্যানার মা নিজেকে নিজে শেষ করে দিয়েছিল। তবে ওই সময় হ্যানা নিজেও প্রেগনেন্ট ছিল, তার বয়স ছিল মাত্র 19 বছর। আর এই দৃশ্যটি আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। তার মা যখন নিজেকে শেষ করে দিয়েছিল তখন ওই মুক্তোর দানাগুলো নিচে এসে পড়েছিল এবং তখনই জুন হ্যানার সামনে এসে বলেছিল যে সে হ্যানার জন্য আবারও ফিরে আসবে এবং হ্যানার পরবর্তী বংশধরের জন্য। হ্যানা জানতো শুধুমাত্র কোরিয়ান নেমের মাধ্যমেই তাদেরকে খুঁজে পেত ওই ঘোস্ট, যে কারণে সে নিজের নাম পরিবর্তন করে তখনই আমেরিকায় চলে আসে। আর এরপর থেকে সে নিজের কোরিয়ান নাম কখনোই উচ্চারণ করেনি। এমনকি সে তো চেয়েছিল না যে সোফিকেও কোনো কোরিয়ান নাম দেওয়া হোক। তবে সব কিছু তার পরিকল্পনা মোতাবেক হয়নি, যে কারণে সোফি তার কোরিয়ান নাম জেনে গিয়েছে এবং উচ্চারণ করেছে।
আর এর ফলেই জুনের আত্মা আবারও ফিরে এসেছে। সোফি জিজ্ঞাসা করে যে এই আত্মার হাত থেকে তারা মুক্তি পাবে কিভাবে। হ্যানা নিশ্চিত ছিল না, তবে সে একটা পদ্ধতি জানত, যে শুধুমাত্র ওই প্রেতাত্মার আসল কোরিয়ান নাম জানার মাধ্যমেই তাকে ইহকাল থেকে মুক্তি দেওয়া সম্ভব। আর এটাই সবথেকে অবাক করা বিষয়, যে ওই প্রেতাত্মার ব্যাপারে তাদের কোনো ধারণাই নেই, না তাদের ফ্যামিলিতে কোনো রকম রেকর্ড আছে। সবটা জানার পর সোফি অনেকটা ভেঙে পড়ে, এটা ভেবে যে সে ওই অভিশাপ আবারও তার বাড়িতে ফিরিয়ে এনেছে। তবে তার দাদি তাকে প্রমিস করে যে সে সোফিকে কিছুই হতে দিবে না। ওই রাতটা সোফি তার দাদির সাথেই থাকে। পরদিন সকালে সোফি তার দাদিকে খাবার বানিয়ে দেয় এবং সেটা খেয়ে ঔষধ নিয়ে নিতে বলে। সে তাকে খেতে বসিয়ে যখনই ঔষধ চেক করে তখনই দেখতে পায় তার দাদির ঔষধ শেষ হয়ে গিয়েছে, যে কারণে সে তখনই বেরিয়ে পড়ে তার দাদির জন্য ঔষধ আনতে। যাওয়ার সময় সে হ্যানার কাছে একটা ছুরি দিয়ে যায়, যাতে করে সে নিজেকে প্রোটেক্ট করতে পারে। তবে সোফি বেরিয়ে যাওয়া মাত্রই আমরা দেখতে পাই সেখানে অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করেছে। রুমের লাইটটা ফ্লিকার করতে থাকে, যেটা হ্যানাও লক্ষ্য করে। এদিকে ওই ব্যাগটি হাতে নিয়ে সোফি চলে গিয়েছিল মার্কেটে, যেখান থেকে সে প্রথমে ঔষধ নিয়ে নেয়। আর এরপর সে যখন চলে আসছিল তখন কেউ একজন তার কোরিয়ান নাম ধরে ডাকে। সেদিকে এগিয়ে যেতেই সে দেখতে পায় একটা কোরিয়ান ছেলে মাছ কাটছে। তবে সে মাছ কাটার বদলে নিজের হাতে ছুরি দিয়ে আঘাত করে এবং সেটা এগিয়ে দেয় সোফির দিকে, যা দেখে সোফি চিৎকার করে ওঠে এবং তখনই দৌড়ে চলে আসে গাড়ির কাছে। সেখানে গাড়ির কাচের রিফ্লেকশনে সে নিজের পিছে জুনকে দেখতে পায়। কোনো কিছু না ভেবেই সে পিছে ঘুরে ওই ব্যক্তির উপর আঘাত করতে থাকে। সে এত বেশি ঘাবড়ে গিয়েছিল যে সে লক্ষ্যই করে না যে এটা জুন নয়, বরং হ্যাট পরা অন্য কোনো এক লোক ছিল। যখনই সে এটা বুঝতে পারে সে তখনই দ্রুত বাড়িতে চলে আসে। তার দাদিকে সে যেখানে রেখে গিয়েছিল সেখানে সে ছিল না। তখনই সে দেখতে পায় ড্রয়িং রুমে তার দাদি পড়ে আছে। তার এই অবস্থা দেখে আরও বেশি ঘাবড়ে যায় সোফি। হ্যানাকে তখনই হসপিটালে নিয়ে যায় সে। সেখানে ডক্টর হ্যানাকে চেক করে জানায় যে তার অবস্থা অনেক বেশি খারাপ, তার হাতে বেশি সময় নেই। তাই সোফি যেন দ্রুত তার বাবা মাকে ডাক দেয়। সোফি বুঝতে পারছিল জুনের আত্মাই তার দাদির অবস্থা এরকম করেছে, যে কারণে তার অনেক বেশি সরি ফিল হচ্ছিল। এরই মাঝে আমরা দেখতে পাই হ্যানার হাত ধরে সেখানে দাঁড়িয়ে আছে জুনের আত্মা। তাকে এইভাবে দেখে সোফি বলে ওঠে যে তার দাদিকে ছেড়ে দিতে, তার দাদি এসব ডিজার্ভ করে না। তখন জুন রেগে গিয়ে বলে যে তার সাথে যা কিছু হয়েছে সেটা কি সে ডিজার্ভ করত? এমনিতেই সে তার দাদিকে চায় না। একটা সময় সে হেনাকে চাইতো, তবে এখন সে সোফিকে চায়। সোফি তার জন্য আফটার লাইফে পারফেক্ট সঙ্গী হতে পারে, কেননা সে অল্প বয়সী। এর উপর আবার তাদের মধ্যে সুন্দর কেমিস্ট্রিও তৈরি হয়েছে। তখন সোফি বলে এই ব্যাপারে সে তার সাথে একটা ডিল করতে চায়, যা শুনে অবাক হয়ে যায় জুনের আত্মা। ডিলের ব্যাপারে জিজ্ঞাসা করলে সোফি বলে যে সে জুনের আত্মার সাথে আফটার লাইফে যাবে, নিজেকেই নিজে শেষ করে দিবে। তবে তার জন্য জুনকে হ্যানাকে ছেড়ে দিতে হবে, সেই সাথে তাকে 48 ঘন্টা সময় দিতে হবে, যাতে করে সে তার বাবা মায়ের কাছ থেকে বিদায় নিতে পারে। জুন এই কথায় রাজি হয়ে যায়। সোফি তখনই সেখান থেকে বেরিয়ে যায় এবং জুনের আত্মা সেখানেই থাকে হ্যানার কাছে, যাতে করে সোফি তাকে ধোঁকা দিলে সে হ্যানাকে শেষ করে দিতে পারে। এদিকে সোফি বাড়িতে গিয়ে তার দাদি যে সকল কাগজপত্র বের করেছিল অতীতের, সেগুলো সব নিজের কাছে নিয়ে নেয়। এরপর সে তার মাকে কল করে তার দাদির অবস্থা জানানোর জন্য, যদিও তার মা কল রিসিভ করে না এবং সে ভয়েস মেসেজে সবটা জানিয়ে দেয়। আর এরপর সে সরাসরি চলে যায় নিজের ভার্সিটিতে। সেখানে সে তার টিচারের সাথে দেখা করে। এই কাগজপত্রের সব লেখাগুলো কোরিয়ান ভাষায় ছিল। সে তার টিচারকে জানায় যে দ্রুত তার এক অ্যানসেস্টরের নাম তার খুঁজে বের করা দরকার, যেটা হয়তো বা এই কাগজপত্রের মধ্যেই কোথাও একটা আছে। তাই এই ব্যাপারে সে টিচারের সাহায্য চায়। প্রথমে তো তার টিচার তাকে সাহায্য করতে চাইছিল না। পরবর্তীতে সোফি মিথ্যা কথা বলে যে তার দাদি হসপিটালে ভর্তি এবং সে বেশিক্ষণ বাঁচবে না। আর সে যেহেতু বহু বছর আগে কোরিয়া থেকে চলে এসেছিল, তাই সে তার ফ্যামিলি ট্রির ব্যাপারে জানতে চায়। আর এই কারণেই ফ্যামিলি ট্রি ক্রিয়েট করার জন্য তার ওই নামটি প্রয়োজন। ফলে এবার ওই প্রফেসরও রাজি হয়ে যায়। সে ওই কাগজগুলো চেক করতে থাকে। সেখানে সে 1902 সালে মৃত্যুবরণ করা একজন ব্যক্তির ব্যাপারে খুব ইন্টারেস্টিং বিষয় জানতে পারে। ব্যক্তিটি নিজেকেই নিজে শেষ করে দিয়েছিল, আর এটাই ছিল জুন। তবে জুনের শেষ ইচ্ছা ছিল তার নাম যাতে কোথাও উল্লেখ না থাকে, এমনকি তাকে যেন অনেক দূরে কোথাও কবর দেওয়া হয়, যাতে করে তার কবরও কেউ খুঁজে না পায়। যেখানে যেখানে জুনের নাম উল্লেখ ছিল সেখান থেকে নামটা মুছে ফেলা হয়েছিল।
যেহেতু সোফির পরিবার রাজবংশ ছিল, তাই সোফি ভাবে যে হয়তোবা লাইব্রেরি থেকে সে কোনো সাহায্য পেতে পারে। তবে লাইব্রেরি তো বন্ধ ছিল। প্রফেসর তাকে এই ব্যাপারে কোনো রকম সাহায্য করতে পারবে না সেটা স্পষ্টভাবে জানিয়ে দেয়, যার ফলে সোফি তখনই ওই কাগজপত্র নিয়ে বেরিয়ে পড়ে। সে গোপনে লাইব্রেরিতে একাই প্রবেশ করবে বলে ঠিক করেছিল। তবে তাকে এইভাবে হরতড়িয়ে লাইব্রেরির দিকে ছুটে যেতে দেখে ফেলে অ্যারি, যার ফলে তার সোফির ওপর সন্দেহ হয়। এদিকে সোফি কোনো মতে দরজার তালা খুলে লাইব্রেরির ভেতরে প্রবেশ করে, যেখানে কাজ চলার কারণে লাইব্রেরিটি বন্ধ ছিল। এই অন্ধকারের মধ্যে সোফি সামনের দিকে আস্তে আস্তে এগোতে থাকে। ওই সময় তার পিছু করতে দেখা যায় কোনো এক ছায়াকে, যেদিকে সোফি খেয়াল করে না এবং পৌঁছে যায় একটা বিশেষ জায়গায়। সেখানে কোরিয়ার ইতিহাস সম্পর্কে বই ছিল। সে সেখানকার লাইট জ্বালিয়ে চারিদিকটা খুঁজতে থাকে। সেখানে সে কিছু ফ্লপি ডিস্ক পায়। তখনই পাশ থেকে আরি কথা বলে উঠলে সে অনেক বেশি ঘাবড়ে যায়। সেই সাথে ঘাবড়ে গিয়েছিল আরি নিজেও। আরি তখন সোফিকে প্রশ্ন করতে থাকে যে সে কোথায় গায়েব হয়ে গিয়েছিল। সে ওই দিন বাড়ির থেকে অস্বাভাবিক অবস্থায় বের হয়ে গিয়েছিল, আর এরপর থেকে তার কোনো খোঁজই পাওয়া যায়নি। সে এতদিন ধরে কোথায় ছিল? এর উপর আবার এত রাতে সেই লাইব্রেরিতে এইভাবে লুকিয়ে কেন প্রবেশ করেছে? এমনকি কোয়ানকে আঘাত করার পরও সে তার কোনো রকম খোঁজ নেয়নি। যা শুনে সোফি জিজ্ঞাসা করে তার অবস্থা কী, যদিও সে এখন ডেঞ্জার মুক্ত ছিল। অ্যারি তাকে আরও বেশি কথা বলছিল। তখনই সোফি চিৎকার করে ওঠে যে তার জীবন ঝুঁকির মধ্যে রয়েছে, তার এখন আর এইসব নিয়ে কথা বলার সময় নেই। তখন অ্যারি তাকে সাহায্য করবে বলে ঠিক করে। সে সেখানে থাকা একটা কম্পিউটারে বসে পড়ে এবং ওই ডিস্কগুলো নিয়ে আসতে বলে। সে একে একে ওই ডিস্ক থেকে সকল ডকুমেন্টারি দেখতে থাকে। সেখানে 100 বছর আগে মৃত্যুবরণ করা কিছু মানুষের আশেপাশে ছায়ার মতো দেখা যাচ্ছিল জুনকে। তাই তো ওই ডিস্কে থাকা সকল ডকুমেন্টারি প্রিন্ট আউট করে বের করতে বলে সোফি। এখানে এই ডিস্কগুলোর মাধ্যমে অ্যারি সোফির পরিবারের ব্যাপারে অনেক তথ্য জানতে পেরেছিল। সে বুঝতে পেরেছিল যে তার পরিবার কেন আমেরিকায় শিফট হয়েছিল। তাদের পরিবার অনেক বেশি সহ্য করেছে, আর এখন গিয়ে অ্যারি সেটা বুঝতে পারছিল। তাই সে সোফির কাছে ক্ষমা চায় তাকে ছোট করার জন্য। সে এখানে সোফিকে বেটার ফিল করানোর জন্য তার কোরিয়ান নামটি নেয়, আর সাথে সাথে শুরু হয়ে যায় অস্বাভাবিক ঘটনা। লাইটটা ফ্লিকার করতে করতে বন্ধ হয়ে যায়। সেখানে ভয়ানক কাউকে একটা দেখা যায়, যে কিনা তাদের দিকে তেড়ে আসলে তারা দ্রুত প্রিন্ট আউটের কাগজগুলো নিয়ে বেরিয়ে আসে। তবে জুনের ওই প্রেতাত্মা তাদের সামনে চলে আসে। সে খুবই ভয়ানকভাবে তাদের দিকে এগিয়ে আসছিল। ওই সময় সোফির হাতে জুনের ওই কাগজটি ছিল, অর্থাৎ যে কাগজে জুনের আসল নাম লেখা আছে। সেটা সে অ্যারির হাতে তুলে দেয় এবং নামটি উচ্চারণ করতে বলে। অ্যারি যখনই ছায় কাঙিল বলে ওঠে, তখনই ওই প্রেতাত্মা থেমে যায়। সবকিছু স্বাভাবিক হয়ে যায়। আশেপাশের আলোগুলো জ্বলে ওঠে। তারা দুজনই হাঁপ ছেড়ে বেঁচেছিল। আরি তখনও বুঝতে পারছিল না যে এইমাত্র এখানে কি ঘটেছে। তবে এই মুহূর্তে তাকে বুঝিয়ে বলার সময় সোফির হাতে ছিল না। তারা সেখান থেকে বেরিয়ে যায় এবং সোফি সরাসরি চলে আসে তার দাদির কাছে হসপিটালে। সেখানে জুনের আত্মা তার জন্য অপেক্ষা করছিল। সে জিজ্ঞাসা করে তার বাবা মা কোথায়। সে হয়তোবা তার বাবা মাকে বিদায় জানানোর জন্য শেষ সুযোগটি পাবে না। এই কথা বলে সে সোফির দিকে এগিয়ে দেয় তার দুটি অপশন, অর্থাৎ সে বিষ খেতে চায় নাকি গলায় দড়ি দিতে চায়। সোফি তার হাত থেকে বিষের বোতলটি নিয়ে নেয়, আর এরপর সেটা খাওয়ার জন্য বোতলটি খোলে। তবে সে সেটা পান করে না, বরং তখনই জুনের দিকে তাকিয়ে তার কোরিয়ান নাম নেয়, অর্থাৎ তার আসল নাম চাই গ্যাঙ্গিল। সাথে সাথে জুনের যেন কিছু একটা হয়ে যায়, কিন্তু এটা ছিল শুধুমাত্র তার অভিনয়। সে চিৎকার করে বলে ওঠে সোফি কি মনে করেছে এত সহজে সে তাকে হারাতে পারবে? এ কথা বলতেই সেখানে অসংখ্য প্রেতাত্মা চলে আসে। এই সকল মেয়ের আত্মারা ছিল সোফিরই বংশের। এদের সকলকে খুন করেছিল জুন। জুন বলতে থাকে যে সময় এসে গিয়েছে আফটার লাইফে গিয়ে সোফির বংশের বাকিদের সাথে মিলিত হওয়ার। তারা দুজন একসাথে অনেক ভালো থাকবে। সোফি তখন ওই ব্যাটটি উঠিয়ে নেয় এবং সেটা দিয়ে আঘাত করতে যায় জুনের আত্মার উপর। তবে জুনের আত্মা তখন তার সামনে একটা ছুরি ধরে বসে এবং সেটা দিয়ে বলে যে সোফি শুধু শুধু নিজের মৃত্যুকে যন্ত্রণাদায়ক বানাচ্ছে, সেই সাথে ঝুঁকিতে ফেলছে তার দাদিকে। কথা বলে সে সোফির হাতে ওই ছুরিটি দিয়ে দেয়। সোফি নিজেও এবার নিজের হাতকে নিয়ন্ত্রণে রাখতে পারছিল না। তার হাত তার নিজের গলা কাটতে চলেছিল, যেটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায় জুনের আত্মা। তবে সোফি যখনই ছুরিটা টান দেয়, তখনই তার দাদি মাঝে চলে আসে, যার ফলে তার বদলে তার দাদির গলা কেটে যায়। ফলে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তার এই অবস্থা দেখে সোফি ভীষণভাবে ভেঙে পড়ে
তখনই আমরা জানতে পারি এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার আরও একটা উপায় আছে, আর সেটি হলো সোফির বদলে যদি অন্য কেউ নিজের জীবন ত্যাগ করে এবং মৃত্যুর সময় তাকে এই অভিশাপ থেকে মুক্ত করে যায়, যেমনটি হ্যানার মা করেছিল হ্যানার ক্ষেত্রে। এ কারণেই কোরিয়া থেকে চলে আসার পর হ্যানার পিছু করতে পারেনি ওই আত্মা। হ্যানা এখানে নিজের জীবন দিয়ে সোফিকে এই অভিশাপ থেকে মুক্ত করে যায়, আর এটা বলেই সে মারা যায়। সে মারা যাওয়া মাত্রই সেখান থেকে গায়েব হয়ে যায় জুনের আত্মা। সে হেরে গিয়েছিল, কেননা সে তো সোফিকে নিতে চাইছিল, যাকে সে নিতে পারল না। সোফি নিজেও এখানে অনেক বেশি ভেঙে পড়েছিল তার দাদিকে হারিয়ে। এখন তার দাদির ফিনারালের দৃশ্য দেখানো হয়, যেখানে কোরিয়ার ট্রেডিশনাল কাপড় পরেছিল সোফি। সে অনেক বেশি কান্নাকাটি করছিল। বাবা মায়ের সাথে সে তার দাদিকে শেষ সম্মান জানায় এবং চলে আসে অন্য একটা রুমে। সেখানে আসতেই আমরা দেখতে পাই সোফির হাতে ছিল জুনের এবং তার ওই সেলফিটি, সেই সাথে সোফির পেটে হাত। আমরা বুঝতে পারি সোফি মূলত জুনের আত্মার দ্বারা প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। তার পেটে ছিল জুনের বাচ্চা।